প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমি আমার 15তম ক্লাসের কার্যক্রম শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ক্লাসে 10ম অধ্যায়ের মোটামুটি শেষ করছিলাম। 10ম অধ্যায়ের মাধ্যমে আমাদের সিলেবাসের মোটামুটি শেষ করছিলাম সবকিছুই। তো এ পর্যায়ে এসে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার থেকে আমরা আবার রিভিউ করব এগুলো। অর্থাৎ যা আমরা আলোচনা করেছি এতদিন মোটামুটি সেই প্রত্যেকটা বিষয়গুলোই আমরা একদম শুরুতে আবার একদম সুন্দরভাবে সেই জিনিসগুলো আবার বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে মূলত আমরা আমাদের প্রথম অধ্যায়, যে অধ্যায়গুলো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা ক্লাসে কলেজে চলাকালীন সময় ক্লাসে কিন্তু আমরা পড়িয়েছিলাম। নিশ্চয় তোমাদের এটা মনে আছে। তো ওই দুইটা চ্যাপ্টার আসলে অনেকদিন তোমাদের টাচিং এ নাই। তো এনিহাউ, তো সেই দুইটা চ্যাপ্টার নিয়ে মূলত আমাদের প্রথম আলোচনা করব। তারপরে আমরা যে চ্যাপ্টারগুলো আমরা অনলাইনে ক্লাস নিয়েছি সেই চ্যাপ্টারগুলো আমরা আবার রিভিউ করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাওয়া যাক আমাদের আজকের যে আলোচনা আছে, আজকের যে ক্লাসের কার্যক্রম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার স্ক্রিনের মাধ্যমে শেয়ার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা স্লাইডগুলো কি দেখতে পাচ্ছ? জি স্যার। আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডগুলো আমরা এখন তোমাদের সাথে শেয়ার করব। সেই স্লাইডের যে ধারাবাহিকতা আছে সেই অনুযায়ী আমরা আমাদের ক্লাসের কার্যক্রম কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমি প্রথমেই বলেছি যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের যে ফার্স্ট অধ্যায়, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই দ্বিতীয় পত্রের মূলত প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব এবং অধ্যায়ের নাম হচ্ছে বিপণন পরিচিতি। তো বিপণন পরিচিতি বলতে আমরা আসলে কি বুঝি, হ্যাঁ, সেটা আমরা জানবো। আরো কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের এই বিপণনের সাথে একেবারেই রিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো আমরা স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছ। এটা যেমন বিপণন ধারণা বা বিপণন বলতে আমরা কি বুঝি, তারপরে বিপণনের ক্রমবিকাশ, বিপণনের বৈশিষ্ট্য, বিপণনের মৌলিক ধারণা, বাজার বিক্রয় এবং বিপণন। হ্যাঁ, এই তিনটা বিষয় আসলে কি, এই তিনটা বিষয়ের সাথে আমরা পরিচিত হব। তারপরে হচ্ছে বাজার এবং বিপণনের মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্য কোথায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা তোমরা কি স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে? একটু ইনশোর করবে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার কম্পিউটারে একটু ডিস্টার্ব দিচ্ছে। এনিহাউ, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, দেখো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিপণনের ধারণা বা বিপণন বলতে আমরা কি বুঝি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপণন বলতে কি বুঝি এটা এটা নিশ্চয় তোমাদের মোটামুটি ধারণা আছে। তারপরেও আমরা আবার একটু রিভিউ করছি যে আসলে বিপণন কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বিপণন বলতে আমরা কি বুঝি বা বিপণন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো এই টপিকের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, বিপণন বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে লাভজনক উপায়ে মানুষের প্রয়োজন সমূহ পূরণের যে ব্যবস্থা সেটাকে মূলত আমরা বিপণন বলে থাকি। এখন অন্যভাবে যদি আমরা বলি তাহলে সেটা কি, সেটা হচ্ছে বিপণন হচ্ছে মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে মুনাফার বিনিময়ে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা হয়। নিশ্চয় বুঝতে পারছো তোমরা
অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া, একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে মূলত কি করা হয়, মুনাফার বিনিময়ে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করা হয়, কাস্টমারদের যে স্যাটিসফ্যাকশন সেই স্যাটিসফ্যাকশনটাকে নিশ্চিত করা হয়ে থাকে। এটাই হচ্ছে মূলত বিপণন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখো যে আধুনিক দৃষ্টিতে বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। তো এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আসলে বেসিক্যালি বিপণন কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এক্সপ্লেন করি, একটু খেয়াল করে দেখো যে মূল বিষয়টা হচ্ছে বিপণন হচ্ছে মূলত একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে দুইটা কাজ হয়। দুইটা কাজ কি? একটা হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা, আর একটা হচ্ছে যে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টির মাধ্যমে তাদের সাথে একটা শক্তিশালী বা সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা। তাহলে এখানে দুইটা কাজ বেসিক্যালি, একটা হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং তাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে তাদের সাথে একটা সুদৃঢ় সম্পর্ক তৈরি করা। এই দুইটা কাজ যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে সেই প্রক্রিয়াটাকে মূলত আমরা বিপণন বা মার্কেটিং বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই প্রসঙ্গে আমরা ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং কি বলছে একটু আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ওনারা বলতে চেয়েছেন, দেখো যে মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার and build strong customer relationships in order to capture value from customer in return. একই কথা আমরা আধুনিক যে সংজ্ঞাটা আমরা মূলত এক্সপ্লেন করলাম, ব্যাখ্যা করলাম, সেই বিষয়টাই কিন্তু তার এই সংজ্ঞার মাধ্যমে বলার চেষ্টা করছে। দেখো কি বলছে, আমরা বাংলাটা একটু যদি দেখি, বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে মূলত আধুনিক সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞার মূল কনসেপ্টটা। ডিয়ার স্টুডেন্টস, তো নিশ্চয় আমরা বিপণন কি বা মার্কেটিং কি এই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিপণনের ক্রমবিকাশ। বিপণনের ক্রমবিকাশ। ক্রমবিকাশ শব্দের অর্থ নিশ্চয় তোমরা বোঝো, ধারাবাহিকতা, ইভলিউশন বলা হয়। ইভলিউশন অর্থাৎ কিভাবে আসলে বিপণন বিষয়টা সেই প্রাচীনকাল থেকে বর্তমান অবস্থা পর্যন্ত আসলে বিপণনটা কিভাবে আসছে, এটার প্রথম দিকে কি অবস্থা ছিল বা বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে কি অবস্থা আছে, এই বিষয়টা বেসিক্যালি তোমার হাইলাইট করা হচ্ছে এই টপিকের মাধ্যমে। ডিয়ার স্টুডেন্টস, একটু বিষয়টা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরকম যে তোমার এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান যুগে সর্বত্র দেখো বিপণনের উপস্থিতি পরিলক্ষিত হলেও এর উৎপত্তি কিন্তু হঠাৎ করে বা একদিনে যে হয়েছে তা কিন্তু নয়। অনেক চড়াই উতরাই পার হয়ে বিপণন মূলত আজ একটা পজিশনে কিন্তু চলে এসেছে। বিপণনের ইতিহাসের সাথে অর্থনৈতিক উন্নয়নের যে ইতিহাস, এই বিষয়টাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা বিপণন যে বর্তমান অবস্থায় এসেছে এটা কোন অবস্থা থেকে বা কিভাবে এসেছে সেই ধাপগুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়, দেখো এখানে 8টা ধাপের কথা বলা হচ্ছে। এই 8টা ধাপ সম্পর্কেই কিন্তু দেখো নিচে একটু খেয়াল করো, নিচে এখানে এই ধাপগুলো বলা হয়েছে এবং এই ধাপগুলোর মানে সালগুলো আসলে কত সাল থেকে কত সাল বা কোন সময়টাকে আমরা মূলত এই যুগ বলবো সেটা জাস্ট কিছুটা হলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু খেয়াল করে, প্রথম যে যুগটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতার যুগ, যে যুগটাকে আমরা মূলত প্রাথমিক যুগ বা প্রাচীন যুগ হিসেবে আমরা গণ্য করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, দেখো একটু খেয়াল করে, মানব সভ্যতার প্রথম দিকে মানুষের প্রয়োজনটা কিন্তু অতি সীমিত ছিল। তাদের কিন্তু কোনো প্রয়োজন বা অভাব বা চাহিদা এই বিষয়টা কিন্তু তাদের ভিতরে ওইভাবে কাজ করতো না। তো যে কারণে মূল বিষয়টা হয়েছে সেটা হচ্ছে
যে তখন তাদের কাছে কিন্তু ওই মার্কেটিং এর কনসেপ্টটাও কিন্তু ওইভাবে কোনো প্রকাশ পায় নাই, আত্মপ্রকাশ ঘটে নাই। তো সে কারণেই ওই প্রাচীন যুগে ওই সময় যে বিষয়টা হতো সেটা হচ্ছে এরকম যে মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্য নিজেরাই যতটা সম্ভব তাদের পণ্যদ্রব্য উৎপাদন করত এবং নিজেরাই সেটা ব্যবহার করত। প্রাচীন সভ্যতার যুগে মানুষের উদ্ভূত তেমন কোনো পণ্য ছিল না, তাই বিপণনের ওইভাবে কোনো প্রয়োজন ছিল না। তো এখানে মূলত বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ উৎপাদন করা এবং ভোগ করা। তো এই কাজটাই মূলত তখনকার দিনে যারা ছিল তারা কিন্তু করতো। তার মানে উৎপাদন করা এবং ভোগ করা এটাও কিন্তু বিপণনের একটা পার্ট, যেটা কিন্তু তারা করতো ওই সেই প্রাচীনকালে। তার মানে প্রাচীনকালে মানুষের যেটা প্রয়োজন হতো সেটা তিনি উৎপাদন করত এবং সেটা সে ভোগ করত। তাহলে উৎপাদন এবং ভোগ এই দুইটা বিষয় কিন্তু মার্কেটিং এর সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে দেখো 2 নম্বর, সেটা হচ্ছে বিনিময় যুগ, এক্সচেঞ্জ এরা। অর্থাৎ বিনিময় যুগ বলতে আমরা কি বোঝাচ্ছি? বিনিময় যুগ হচ্ছে মানব সভ্যতার প্রাচীন যুগে এই বিষয়টা এমন একটা পর্যায়ে ছিল যখন এক শ্রেণীর মানুষের কাছে উদ্বৃত্ত পণ্য ছিল। অর্থাৎ মানুষ কিন্তু কি করতে জানো, যে মানুষ যা উৎপাদন করতো পুরাটাই সে ভোগ করতে পারতো না, কিছু জিনিস তার কাছে উদ্বৃত্ত থেকে যেত। তো দেখা গেল যে এক এক মানুষ আসলে এক এক ধরনের পণ্য দ্রব্য উৎপাদন করে। তো এখন তার কাছে যেটা উদ্বৃত্ত থেকে যাচ্ছে সেটা সে আসলে কি করবে সেটা বুঝতে পারতো না। তো এরকমই একটা পর্যায়ে দেখা গেল যে এক কিছু মানুষের দেখা যাচ্ছে যে যে জিনিসটা সে উৎপাদন করছে সেটা তার পুরোটা লাগছে না, আবার অন্য আরেকজন অন্য একটা জিনিস উৎপাদন করছে সেটাও তার পুরোটা লাগতো না। তো এখন কি হলো যে ওই দুইটা জিনিসই কিন্তু আবার দুজনেরই প্রয়োজন। তো সেক্ষেত্রে তাদের মধ্যে কি করতো, আমার যেটা অতিরিক্ত থাকছে সেটা আমি আরেকজনকে দিয়ে তার কাছ থেকে তার যেটা অতিরিক্ত আছে সেটা সেই অংশটুকু আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে তাদের মধ্যে এক ধরনের বিনিময় কার্যক্রম সম্পন্ন হতো, যে বিষয়টাকে যে সিস্টেমটাকে মূলত আমরা বার্টার সিস্টেম বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, বিনিময়ের এই যে ধারণা, এই ধারণা থেকেই কিন্তু মূলত আধুনিক বিপণনের ক্রমবিকাশ ঘটতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, উৎপাদন যুগ। নাম্বার 3, প্রোডাকশন এরা, উৎপাদন যুগ। তো উৎপাদন যুগের মূল কনসেপ্টটা কি? উৎপাদন যুগের মূল কনসেপ্টটা হচ্ছে এটা কিন্তু দেখো 1860 থেকে 1920 সাল, এই সময়টাকে মূলত আমরা উৎপাদন যুগ হিসেবে বা প্রোডাকশন এরা হিসেবে আমরা গণ্য করে থাকি। এই সময় যে বিষয়টা হতো সেটা হচ্ছে এরকম যে তখন তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপে সাধারণত শিল্প বিপ্লব ঘটে। তখন দেখা যায় যে উৎপাদনের পরিমাণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায় এবং নানা ধরনের পণ্য সামগ্রী তারা উৎপাদন করে। এই সময় ব্যবসার একটা ফিলোসফি ছিল, দর্শন ছিল। সেই দর্শনটা কি? দর্শনটা হচ্ছে যত বেশি উৎপাদন করা হবে তত বেশি বিক্রয় হবে। অর্থাৎ উৎপাদন যুগে কিন্তু এরকম একটা কনসেপ্ট বিশ্বাস করা হতো যে যত বেশি পণ্য উৎপাদন করবা তত বেশি পণ্য সেল হবে, বিক্রি হবে। এই কনসেপ্টটা কিন্তু তাদের ভিতরে একটা বিশ্বাস ছিল। তো উৎপাদন যুগ প্রায় 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল। অর্থাৎ এই সালটা আমরা আগেই বলেছি যে 1860 থেকে 1920 সাল পর্যন্ত। হ্যাঁ, এই সময়টাকে আমরা সাধারণত তোমার উৎপাদন যুগ হিসেবে গণ্য করে থাকি। এই সময় উৎপাদনের ক্ষেত্রে মূলত একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসে, আর এই উৎপাদনটা মূলত বিপণনের সবচেয়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 4 যেটা আসছে দেখো, বিক্রয় যুগ। বিক্রয় যুগ বলতে আমরা কি বুঝি? বিক্রয় যুগটা হচ্ছে 1920 থেকে, অর্থাৎ এই যে দেখো উৎপাদন যুগের পর থেকেই বিক্রয় যুগের সূচনা শুরু হয় 1920 থেকে 1940, অর্থাৎ এই 20 বছর সময়টাকে আমরা বিক্রয় যুগ বলে থাকি। অর্থাৎ এই সময়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে চাহিদার তুলনায় যেহেতু আসলে প্রচুর পরিমাণ পণ্য তারা উৎপাদন করে ফেলতো, অর্থাৎ যারা উৎপাদনের সাথে নিয়োজিত ছিল, যারা উৎপাদন করত, তারা আসলে প্রচুর পরিমাণ পণ্য উৎপাদন করত। তো এর ফলে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে তারা বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে ফেলছে, অর্থাৎ তাদের যতটুকু প্রয়োজন চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য তারা উৎপাদন করত। তখন এই উৎপাদনকৃত পণ্য আসলে কি করবে, এটা ছিল তাদের চিন্তার মধ্যে। অর্থাৎ তাদের তখন টার্গেট ছিল যে কোনো ভাবে হোক এই উৎপাদনকৃত পণ্য তাদেরকে সেল করতে হবে, বিক্রি করতে হবে। আর সেটা যদি না পারে তাহলে তো ওই পণ্যগুলো নষ্ট হবে, অপচয় হবে।
এই লক্ষ্যেই মূলত এই বিক্রয় যুগের সূচনা ঘটে। অর্থাৎ তখন তাদের পণ্য, যে বাড়তি পণ্য কি করা যায়, নিশ্চয়ই আমাদের নিজের কাছে রাখা যাবে না, সেটা কি করতে হবে, যাদের এটা প্রয়োজন তাদের কাছে এটা সেল করতে হবে। তো এই কনসেপ্টটা কিন্তু ওই সময় ডেভেলপ হয়। অর্থাৎ ওই সময়টাকে মূলত আমরা এই কারণেই বলছি বিক্রয় যুগ। অর্থাৎ এই সময়টা হচ্ছে 1920 থেকে 1940 সাল। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 5 দেখো, বিপণন বিভাগ যুগ। বিপণন বিভাগ যুগ অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট এরা। বিপণন বিভাগ যুগটা কি দেখো, 1940 থেকে 1960 এই সময়টাকে আমরা বিপণন বিভাগ যুগ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়ে সাধারণত কি ঘটে থাকে সেটা মূলত আমরা একটু জানার চেষ্টা করব। তো এই সালটাকে মূলত আমরা বিপণনের মূলত একটা আধুনিক যুগ আমরা বলতে পারি, মানে আধুনিক যুগের সূত্রপাতও বলতে পারি। তো এই সময় সাধারণত বিপণন ধারণার ব্যাপক প্রসার ঘটতে থাকে এই সময়ে। এর ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বিপণনকে আর আলাদা করে আমাদের এখানে আলাদা বিভাগ হিসেবে ভাবার কোনো অবকাশ থাকে না, বরং সমস্ত ব্যবসায়িক কার্যক্রমে কিন্তু তখন এই বিপণন কর্মকাণ্ড হিসেবে গণ্য হতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূল বিষয়টা হচ্ছে এরকম যে তোমার ব্যবসায় অন্তর্ভুক্ত প্রত্যেকেই প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক কোম্পানির যে বিপণন প্রসেসটা সেটার অংশ হিসেবে তারা নিজেদেরকে ভাবতে শুরু করে। তো এই সময়টাকে মূলত আমরা বলি বিপণন বিভাগ যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরে যে যুগটা আসছে সেটা হচ্ছে বিপণন বা কোম্পানি যুগ। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে বিপণন বা কোম্পানি যুগ, নাম্বার 6। বিপণন বা কোম্পানি যুগে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে সাধারণত এই সময়টা বলা হচ্ছে 1960 থেকে 1990। 1960 থেকে 1990 এই সময়টাকে মূলত বিপণন বা কোম্পানি যুগ বলা হয়। এখানে মূলত বিপণনকে আলাদা করে না ভেবে, আলাদা কোনো বিভাগ হিসেবে না ভেবে, বরং সমস্ত ব্যবসায়িক কার্যক্রমকেই বিপণন কর্মকাণ্ড হিসেবে গণ্য করা শুরু করা হয় এবং প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা কর্মকাণ্ডই হচ্ছে মূলত বিপণন কর্মকাণ্ড। এইভাবেই কিন্তু বিপণনের আধুনিক যুগের কার্যক্রম শুরু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগটা মূলত 1990 থেকে 2010। 1990 থেকে 2010 এই 20 বছর সময়টাকে মূলত আমরা তোমার কি বলে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ হিসেবে গণ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে মূলত কেন, এটা কিন্তু খুব ভেরি রিসেন্ট, কিন্তু একটু আমরা বুঝতে পারছি আমরা সবাই, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এখানে মূলত সম্পর্কটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে হাইলাইট করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে বিপণনের মূল কনসেপ্টটা কিন্তু সম্পর্ক ভিত্তিক। আমরা বর্তমানে কিন্তু এই বিষয়টা অনেকটাই রিয়েলাইজ করি। সেটা হচ্ছে যে আমরা যদি আসলে বেশি পণ্য সেল করতে চাই, যেমন একটা সিম্পল একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে একটা দোকানের কথা যদি আমরা কনসিডার করি, দেখো ওই দোকানে কর্মচারীরা বা মালিক পক্ষ যদি যারা ক্রেতা তাদের দোকানে আসে বা আসা যাওয়া করে, তাদের সাথে যে সম্পর্ক ডেভেলপ করার যে একটা প্রচেষ্টা, এটাই কিন্তু এই সম্পর্ক ভিত্তিক বিপণনের অন্যতম বহিঃপ্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ওই দোকানের যদি কর্মচারী বা মালিকের সাথে যদি ক্রেতাদের ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে ওই ক্রেতারা দেখবা বারবার সেই দোকানে যাবে এবং তাদের দোকান থেকে পণ্য কিনবে। এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে, এটা হচ্ছে আসল কথা। সম্পর্ক তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে কিন্তু সেলসম্যানদের, এবং সেই সেলসম্যানরা দেখবা দোকানে আসার সাথে সাথে ভাইয়া কেমন আছেন, আপু কেমন আছেন, হ্যাঁ ঠান্ডা না গরম, এরকম বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে। এমনকি দেখা যাচ্ছে দোকানে তুমি কখনোই আসো না, ফার্স্ট টাইম আসো, তারপরেও তারা এমন বিহেভ করবে যেন মনে হবে যে তোমরা আসলে কতটা তাদের পরিচিত। অর্থাৎ সবাইকে তারা আপন করে নেওয়ার যে একটা টেন্ডেন্সি তাদের ভিতরে কাজ করবে। এর ফলে যারা ক্রেতা ওই দোকানে যারা যাচ্ছে ফার্স্ট টাইম গেলেও কিন্তু তাদের সাথে তাদের এই আন্তরিকতায় মুগ্ধ হবে, এবং তারা দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই কিন্তু দেখবা পণ্য দেখতে যায়, পছন্দ করতে যায়, দেখি ঘুরে ঘুরে একটু দেখি, কিন্তু অনেক সময় বিক্রেতাদের বা দোকানের মালিক পক্ষের এমন ব্যবহার, এতটা সুন্দর ব্যবহার যে মুগ্ধ হয়ে অনেক সময় দেখা যাচ্ছে একটা পণ্য তারা কিনে নিয়ে চলে আসে। তো তার মানে হচ্ছে, এবং ফার্দার যদি ওই দোকানে যে সমস্ত প্রোডাক্ট গুলো পাওয়া যায় সে যদি কিনতে চায়, তাহলে দেখবা ফার্দার দেখা গেল যে সে ওই দোকানে কিন্তু আবার যাচ্ছে। তাহলে দেখো এর ফলে কি হচ্ছে, ওই দোকানের কিন্তু সেলসটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এই যে সম্পর্ক ভিত্তিক বিপণনের কারণে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে মূলত সম্পর্ক ভিত্তিক মার্কেটিং, অর্থাৎ রিলেশনশিপ মার্কেটিং বলা হয় এটাকে। তো রিলেশনশিপটাকে যারা যত বেশি রিলেশনশিপটাকে ডেভেলপ করতে পারবে ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে ক্রেতাদের যে রিলেশনশিপটা যত বেশি মধুর হবে, যত বেশি সুন্দর হবে, তত বেশি কিন্তু এখানে মার্কেটিংটাকে আরো বেশি এক্সপান্ড করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে মূল কনসেপ্ট আর কি রিলেশনশিপ বিপণনের। এন্ড লাস্ট ওয়ান যেটা আসছে সামাজিক এবং মোবাইল বিপণন যুগ, যেটা একেবারে আমরা রিসেন্ট, ভেরি রিসেন্ট এবং বর্তমান সময়টাকে আমরা বলছি। এটা কিন্তু এখনো শেষ হয়নি, 2010 সালের পর থেকে শুরু হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো চলছে। এই সময়টাকে আমরা বলছি সামাজিক বা মোবাইল বিপণন যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক বা মোবাইল বিপণন যুগ আসলে মূলত আমরা কেন বলছি, বা কেন বর্তমান সময়টাকে আমরা সামাজিক বা মোবাইল বিপণন যুগ বলে থাকি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ 2010 সালের পর থেকে কিন্তু কন্টিনিউ এটা চলছে এই সময়টা। দেখো, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, 2013 সাল থেকে বিশ্বব্যাপী কিন্তু টেকনোলজির ক্ষেত্রে একটা ব্যাপক সাফল্য কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যদিও দেখো কোম্পানিগুলোর সামাজিক যে নেটওয়ার্ক সাইটগুলো আছে, এর মাধ্যমে কিন্তু তাদের বিপণন কৌশল কিন্তু তারা কন্টিনিউ করছে। যদিও আমরা দেখি যে মোবাইল বিপণন এখনো কিন্তু নাবালক অবস্থায় রয়েছে, তবুও আমরা দেখতে পাই কিভাবে কতগুলো কোম্পানি মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অন্যদেরকে ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমানে এমন কোম্পানি খুঁজে পাওয়া ভার যারা তাদের বিপণন কাজের জন্য মোবাইল প্রযুক্তি ব্যবহার করছে না। অর্থাৎ মোবাইল ইন্টারনেটের যে এই যে ব্যাপক ব্যবহার, এর ফলে কি হচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের সাথে শক্তিশালী একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। এটা হচ্ছে মূলত সামাজিক এবং মোবাইল বিপণন যুগ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। দেখবা তুমি মোবাইলে তুমি একটা সামাজিক যে নেটওয়ার্ক গুলো আছে, বিশেষ করে তুমি ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, বা এই যে সামাজিক যে যোগাযোগের মাধ্যম, সেখানে তুমি খুললেই তুমি দেখবা সেখানে কি আসছে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্যের অ্যাড তোমার সামনে অটোমেটিক্যালি চলে আসছে। কিভাবে আসছে? এটা তো আর এমনি এমনি আসছে না, সেটাকে কিন্তু অ্যাডের জন্য ব্যবহার করা হচ্ছে। কেন? কারণ জানে যে এখানে কাস্টমাররা কিন্তু এখানে নক করে, কাস্টমাররা কিন্তু যখনই এখানে ভিজিট করবে, যখনই সে ফেসবুক ভিজিট করবে, যখনই সে ইনস্টাগ্রাম ভিজিট করবে, তখনই তার সামনে কিন্তু এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা অটোমেটিক্যালি চলে আসবে। এবং এর মাধ্যমে কিন্তু কাস্টমাররা কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে, অনেক সময় অনেকের আগ্রহ থাকে, তারা ডিটেলসটা সেখানে দেখার সুযোগ পাচ্ছে। এভাবে কিন্তু তাদের ভিতরে কিন্তু প্রোডাক্টটি কেনার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কিন্তু এটা বেশি জনপ্রিয় হচ্ছে বর্তমানে। অর্থাৎ সামাজিক বা মোবাইল যুগটা হচ্ছে আধুনিক যুগ, এবং বর্তমান যুগটাকেই মূলত আমরা সামাজিক এবং মোবাইল বিপণন যুগ বলে থাকছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কিভাবে বিপণনের ক্রমিক বিকাশটা আসলে সংঘটিত হচ্ছে, সেই প্রাচীন কাল থেকে বর্তমান যুগটা কিভাবে ধাপে ধাপে আসছে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। হ্যাঁ, বিপণনের সংজ্ঞা আমরা জেনেছি, বিপণনের ক্রমবিকাশ জানলাম। এখন আমরা বিপণনের কার্যাবলী এবং বৈশিষ্ট্যগুলো মূলত আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিপণনের কাজ এবং সংজ্ঞা, এই দুইটা বিষয় যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে এই বিপণনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করব সেগুলো হচ্ছে নাম্বার 1, দেখো, ভ্যালু সৃষ্টি, সরবরাহ ও গ্রহণ। ভ্যালু সৃষ্টি, সরবরাহ ও গ্রহণ, এটার অর্থ কি? অর্থাৎ দেখো, ভ্যালু সৃষ্টি করে বিপণনের মাধ্যমে, কিন্তু বিপণনের অন্যতম একটা কাজ হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু সৃষ্টি করা, ভ্যালু সৃষ্টি করা, তারপরে হচ্ছে ভ্যালু সাপ্লাই করা এবং সেটা গ্রহণ করা। আমরা ডেফিনেশনের মধ্যেই কিন্তু দেখেছি প্রিয় শিক্ষার্থীরা যে বিপণনের প্রথম কাজই কিন্তু ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, এবং তাদের কাছ থেকেও কিন্তু ভ্যালু পাওয়ার জন্য কি করা হয়, তাদের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা হয়। এই জন্য বলা হচ্ছে ভ্যালু সৃষ্টি, সেটা তাদেরকে সরবরাহ করা এবং তাদের কাছ থেকে গ্রহণের জন্য তাদের সাথে সম্পর্ক তৈরি করা। নাম্বার 2, সামাজিক প্রক্রিয়া। স্যার, ভ্যালু সরবরাহ বলতে এটা মেইন কি বোঝানো হয়েছে? আচ্ছা, ভ্যালু সৃষ্টি করা মানে একটু সবাই খেয়াল করো, ভ্যালু সৃষ্টি করা, ভ্যালু তো তৈরি করলাম কাস্টমারদের জন্য, তাই না? তো তৈরি করার পর তো তাদের যাদের জন্য আমি ভ্যালু ক্রিয়েট করছি তাদেরকে সেটা সরবরাহ করতে হবে। অর্থাৎ আমি একজন ক্রেতার জন্য আমি ধরো একটা প্রোডাক্ট তৈরি করলাম, ক্রেতাদের উপযোগী করে একটা প্রোডাক্ট তৈরি করলাম। তো প্রোডাক্ট তৈরি করে নিশ্চয়ই আমি আমার কাছে রাখবো না, সেই প্রোডাক্টটা আমি যাদের উদ্দেশ্যে তৈরি করছি তাদেরকে সেটা কি করতে হবে, সরবরাহ করতে হবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে মূল বিষয়, মানে ভ্যালু মানে তো সুবিধা, ভ্যালু মিন্স বেনিফিট, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। ভ্যালু মানেই হচ্ছে সুবিধা,
ঠিক আছে, সুবিধা আমরা কাস্টমারদের জন্য তৈরি করছি এবং সেটা তাদেরকে সরবরাহ করছি, এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা আবার সুবিধা গ্রহণ করছি, নিচ্ছি। তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছি কি, দেখো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং তাদের কাছ থেকে কিন্তু ভ্যালু আমরা গ্রহণ করি। কিভাবে গ্রহণ করি? কারণ এই যে কাস্টমাররা যখন বারবার ক্রয় করে, এর ফলে কি হয়, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বা আমাদের কি হয়, প্রফিট আর্ন হয়। এই প্রফিটটাই হচ্ছে আমাদের সুবিধা। ক্লিয়ার? অর্থাৎ কাস্টমারদের জন্য আমরা সুবিধা তৈরি করছি এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা সুবিধা গ্রহণ করছি। তো তাদের জন্য, তাদের কাছ থেকে সুবিধা, তাদের জন্য সুবিধা তৈরি করে সেটা আমরা তাদেরকে আবার সরবরাহ করছি। ক্লিয়ার? তো এটাই হচ্ছে মূল বিষয়। 2 নম্বর হচ্ছে সামাজিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, বিপণনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলত একটা সোশ্যাল প্রসেস, সামাজিক প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সেই উৎপাদনের আগের থেকে শুরু হয়, তারপরে কিন্তু আলটিমেট কনজিউমার সেটা ব্যবহার করে এবং সেটা তারা স্যাটিসফাইড হয়। এই যে টোটাল, এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ হয় এবং টোটাল প্রক্রিয়াটা কিন্তু একটা সোশ্যাল প্রসেস বলা হয়, এটাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়। নাম্বার 3, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। নিঃসন্দেহে বিপণনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ম্যানেজারিয়াল প্রসেসও বলা হয় এটাকে। অর্থাৎ এটা শুধুমাত্র যে উৎপাদন করলাম আর কাস্টমাররা সেটা পেয়ে গেল তা কিন্তু না, এটা কিন্তু একটা ম্যানেজ করতে হয়। অর্থাৎ উৎপাদন করার পর সেই উৎপাদনকৃত পণ্য প্যাকেটজাতকরণ করতে হয়, প্যাকেটজাতকরণ করে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সেটাকে আসলে আলটিমেট কনজিউমারদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা গ্রহণ করতে হয়। তারপরেই কিন্তু এর মাধ্যমে কিন্তু অনেকগুলো কাজ করতে হয়, উৎপাদন করা, তারপরে প্যাকেজিং করা, গোদামজাতকরণ করা, ট্রান্সপোর্টেশন করা, তাই না? তারপরে ক্রয় বিক্রয়, এই যে কাজগুলো সবই কিন্তু একটা ম্যানেজারিয়াল প্রসেস, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়। নাম্বার 4, বিনিময় প্রক্রিয়া। বিনিময় প্রক্রিয়া, বিনিময় প্রক্রিয়াটা কি? বিনিময় প্রক্রিয়াটা হচ্ছে এই যে বার্টার সিস্টেম, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, যে এটা আসলে মূলত বিনিময় করা হয়। অর্থাৎ আমরা কিছু পণ্য দিচ্ছি, বিনিময়ে তার কাছ থেকে কিন্তু নগদ টাকা পাচ্ছি, তাই না? অথবা অন্য কিছু পাচ্ছি, যেটাই হোক। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত একটা বার্টার সিস্টেম। ঠিক আছে? অর্থাৎ এই বার্টার সিস্টেমটাকে ফলো করা হয় মূলত ইসের ক্ষেত্রে। অর্থাৎ সেবা, পণ্য বা সেবা ক্রেতা বা বিক্রেতাদের মধ্যে মূলত কি হয়, আদান প্রদান হয়। এই আদান প্রদানটাই হচ্ছে মূলত বিনিময় প্রক্রিয়া। নাম্বার 5, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগ মানে তো নিশ্চয়ই তোমরা জানো উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে কিন্তু সুবিধা সৃষ্টি করা, তাই না? ইউটিলিটি আমরা যেটাকে বলি। উপযোগ হচ্ছে কি, যে আমরা যেমন এই যে স্থানগত, কালগত, সময়গত, তাই না? তারপরে মালিকানাগত যে উপযোগগুলো আছে, এই উপযোগগুলো কিন্তু তৈরি করা হয় বিপণনের মাধ্যমে। যেমন ধরো তোমার স্থানগত কিভাবে উপযোগ তৈরি করে, এই যে পণ্যগুলো এক স্থান থেকে আরেক স্থানে আমরা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে নিয়ে যাচ্ছি, এর ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। আবার দেখা গেল সময়গত উপযোগ, ওয়্যার হাউজিং এর মাধ্যমে উৎপাদন করার পর সেটা আমরা অনেকদিন সেটা স্টোর করে রাখছি, তারপর কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী সেটা সরবরাহ করছি। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ এইভাবে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করছি। মালিকানাগত উপযোগ, পণ্য যখন বিক্রি করছি তখন কিন্তু একজন মালিকের কাছ থেকে আরেকজন মালিকের কাছে পণ্য চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সত্যগত একটা উপযোগ সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই কিন্তু আমরা বলতে পারি যে বিপণন হচ্ছে মূলত উপযোগ সৃষ্টির একটা প্রক্রিয়া। নাম্বার 6, মুনাফা অর্জন প্রক্রিয়া। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা মুনাফা অর্জনেরও একটা প্রক্রিয়া হিসেবে গণ্য করতে পারি। অর্থাৎ কারণ এই ইসের মাধ্যমে আমরা বিপণনের মাধ্যমেই কিন্তু আমাদের মুনাফা অর্জন হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? দেখো, একটা পণ্য আমরা উৎপাদন করলাম, উৎপাদন করার পর সেই উৎপাদনকৃত পণ্য আমরা কি করছি, আলটিমেট কনজিউমার যারা, তাদের কাছে কিন্তু আমরা সেল করছি। কিন্তু সেলটা কিভাবে করছি? উৎপাদন করার পর সেটার বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছি, বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস গ্রহণ করছি, তারপরে আলটিমেটলি কাস্টমাররা সেটা আকৃষ্ট হয়ে তারা পণ্য ক্রয় করছে। এভাবে কিন্তু দেখো, পণ্য উৎপাদন করছি, এরপরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটা কনজিউমারদের কাছে বিক্রি করছি। তো এর ফলে যারা উৎপাদন করছে বা এর সাথে রিলেটেড যে সমস্ত পার্টিজ আছে, সবার কিন্তু কি হচ্ছে, মুনাফা অর্জন হচ্ছে। তো এটাই আমরা বলতে পারি যে এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু একটা বিপণন কার্যক্রম। সো এর মাধ্যমে কি হচ্ছে, মুনাফা অর্জন হচ্ছে। নাম্বার 7, ক্রেতা কেন্দ্রিকতা। হ্যাঁ, মার্কেটিং এর মূল কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হয়, মাথায় রাখতে হবে আমাদের সব সময় যে কাস্টমার ইজ দ্য কিং। অর্থাৎ কাস্টমারই হচ্ছে মূলত আমাদের মানে সেন্ট্রাল পয়েন্ট। তাদেরকে কেন্দ্র করে কিন্তু সমস্ত কার্যক্রম আবর্তিত হবে। এই বিষয়টা কিন্তু বিপণনের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হয়। অর্থাৎ কাস্টমারদের আকৃষ্ট করে তাদেরকে স্যাটিসফাইড করতে পারলেই শুধুমাত্র তোমার মুনাফা অর্জন হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সেটা পসিবল না। এই জন্য বলা হয় কাস্টমার ইজ দ্য কিং, কুইন, যেটাই বলো না কেন।
অর্থাৎ কাস্টমাররাই হচ্ছে মূলত রাজা। যদিও আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন, আমাদের দেশে আসলে কাস্টমারদেরকে অনেকটাই অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, কাস্টমাররা আসলে আমরা ব্যবসায়ীদের কাছে অনেকটা জিম্মি, কিন্তু আসলে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সব সময় কিন্তু কাস্টমারদেরকে রাজা ভাবা হয়। কারণ মনেই করা হয় যে কাস্টমাররা যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কোনোভাবেই কিন্তু আমরা ব্যবসায়িকভাবে হোক, আমরা প্রাতিষ্ঠানিকভাবে হোক, আমরা টিকে থাকতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য কাস্টমারদেরকে সবসময় রাজা ভাবা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে মূল যে বিষয়টা আসছে তারপরে যেটা গতিশীল প্রক্রিয়া, হ্যাঁ এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটা ডাইনামিক প্রসেস, অর্থাৎ এটা সবসময় যে একটা নির্দিষ্ট কাজই সবসময় করবে তা কিন্তু নয়। বিপণনের মূল কনসেপ্টটাই হচ্ছে প্রতিনিয়ত এটা চেঞ্জেবল, অর্থাৎ প্রতিনিয়ত যখন যেটা যেভাবে মূলত এটা সম্পন্ন করা যায় সেভাবে কিন্তু করতে হবে, অর্থাৎ যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে সে নিজেকে খাপ খেয়ে নেয়। এরপরে দেখো মধ্যস্থ কারবারির অবস্থান। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে মধ্যস্থ কারবারির অবস্থান, অর্থাৎ এখানে কিন্তু অনেক মিডলম্যানরা থাকবে, অর্থাৎ উৎপাদন করার পর আলটিমেট কনজিউমারদের কাছে পৌঁছানোর জন্য অনেক মধ্যস্থকারীরা অবস্থান করবে, অর্থাৎ পাইকার, খুচরা ব্যবসায়ী, তারপরে জৌবার, এরকম বিভিন্ন পক্ষ, বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ প্রতিনিধি হিসেবে অনেকেই কাজ করবে। এইভাবে কিন্তু মধ্যস্থ কারবারি অবস্থান করে বিপণন কার্যক্রমের মাঝখানে। এরপরে যেটা আসছে লাস্ট অন অর্থনৈতিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, বিপণন মূলত একটি অর্থনৈতিক প্রক্রিয়া, অর্থাৎ এই টোটাল প্রক্রিয়ার সাথে কিন্তু অর্থনীতি জড়িত। অর্থাৎ এটা একদিকে যেমন নানা ধরনের উপযোগ সৃষ্টি করে এবং এর ফলে কিন্তু ভোক্তারা কিন্তু লাভবান হয়। ফলে যে বিপণনের যে কাজগুলো আছে টোটাল কাজগুলোই কিন্তু মূলত আলটিমেটলি অর্থনীতির সাথে সম্পৃক্ত এবং কোনো না কোনো ভাবে এটার অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল বিপণনের বৈশিষ্ট্য। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, বিপণনের মৌলিক ধারণা সমূহ। বিপণনের মৌলিক ধারণা দেখো, একটু খেয়াল করো। বিপণনের মৌলিক ধারণা: প্রয়োজন, অভাব এবং চাহিদা, বিপণন অর্পণ, ক্রেতা ভ্যালু সন্তুষ্টি, বিনিময় ও লেনদেন, বাজার এবং সম্পর্ক ভিত্তিক বিপণন। তো বিপণনের যে মৌলিক যে কনসেপ্টটা সেটা কিন্তু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আবর্তিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আমরা এখন ডিটেলস আলোচনা করব। তো শুরুতেই চলে আসো, এই বিষয়টাই মূলত এখানে একটু আরো ডিটেলস বলা হয়েছে, শর্টটাকেই জাস্ট একটু এক্সপ্লেন করে বলা হয়েছে। দেখো, বিপণন মূলত আমরা জানি, আগেই দেখেছি যে এটা একটা গতিশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত কি করা হয়, বর্তমানে এটাকে মূলত একটা জটিল বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে এবং এর গুরুত্বটা কিন্তু দিন দিন বেড়ে চলছে। তো যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে, প্রথমে চলে আসে দেখো নাম্বার 1, প্রয়োজন, অভাব এবং চাহিদা। তিনটা বিষয়, আমাদের সময় হাতে খুবই কম, স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করব। 5 মিনিট বা 7 মিনিট আমাদের হাতে সময় আছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন, অভাব ও চাহিদা, অর্থাৎ তিনটা বিষয় এখানে বলা হচ্ছে, প্রয়োজন, অভাব এবং চাহিদা। একটু খেয়াল করে দেখো, প্রয়োজন কাকে বলে। প্রয়োজন হচ্ছে, দেখো, প্রয়োজন হচ্ছে মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত অনুভব করে। এই যে বঞ্চিত অনুভব করছে, এই বঞ্চিত অনুভব করার যে অনুভূতি, এই অনুভূতিটাকে মূলত প্রয়োজন বলা হয়। যেমন ধরো, তুমি সকালবেলা এখনো যদি নাস্তা না খেয়ে থাকো, তাহলে এই মুহূর্তে দেখবা ক্ষুধা অনুভব করবে। এই যে তোমার ভিতরে এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাকে মূলত বলা হয় প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো অভাব। অভাব কাকে বলে? অভাবটা হচ্ছে প্রয়োজন থেকেই মূলত অভাবের উৎপত্তি, এটা খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু আগে পিছে করে ফেলাও, এই জিনিসটা কিন্তু করা যাবে না কখনোই। অভাবের আগে কি বলে, প্রয়োজনের আগে অভাব শব্দটা আসবে না। প্রয়োজন থেকেই কিন্তু অভাবের উৎপত্তি, এই কথাটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনটা যখন স্পেসিফিক হয়ে যাবে, সুনির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ প্রয়োজনটা যখন স্পেসিফিক হয়ে যাবে, কিভাবে? যেমন ধরো, তুমি সকালে নাস্তা করো নাই, সকালে নাস্তা হিসেবে তুমি কি পছন্দ করছো স্পেসিফিকলি, হয়তো তুমি এখন খেতে চাচ্ছ পরোটার সাথে ডিম অমলেট এবং আলু ভাজি। এই যে তুমি স্পেসিফিকলি যেটা চাচ্ছে, আরেকজন চাচ্ছে ভুনা খিচুড়ি এবং ডিম অমলেট, আরেকজন চাচ্ছে দেখাচ্ছে ভুনা খিচুড়ির সাথে গরু মাংস। এখন এই যে এক একজন দেখো এক এক জিনিস চাচ্ছে, তো এই জিনিসটা যখন স্পেসিফিক, প্রয়োজনটা স্পেসিফিক হয়ে যাচ্ছে, ক্ষুধা নিবারণের জন্য তোমার যেটা চাচ্ছ সেটা সুনির্দিষ্ট ভাবে চাচ্ছ, তখনই সেটা হচ্ছে অভাব। আমরা আরো একটু উদাহরণের সাহায্যে যদি আমরা এটা বলি, তাহলে দেখো একটু খেয়াল করে, যে প্রয়োজনটা যখন, একটু ভালো করে মনোযোগ দাও, প্রয়োজনটা যখন ব্যক্তির ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে নির্দিষ্ট আকার ধারণ করে, তখনই তাকে আমরা অভাব বলবো। অর্থাৎ যেমন বাঙালিরা সাধারণত ক্ষুধা লাগলে ভাত, মাছ, মাংস, পরোটা, ডিম ভাজি ইত্যাদি কিন্তু পছন্দ করবে, এটা হচ্ছে সংস্কৃতিগত প্রভাব।
আরেকটা হচ্ছে দেখো একজন আমেরিকান যদি ক্ষুধা লাগে সে কিন্তু বার্গার বা ফাস্টফুড জাতীয় আইটেম খেতে পছন্দ করবে। তো তার মানে এটা সংস্কৃতির কারণে পার্থক্য হচ্ছে। আবার আমাদের মধ্যে আমরা বাঙালিদের মধ্যে কিন্তু দেখো এই যে সকালে নাস্তা হিসেবে এক একজন এক এক জিনিস পছন্দ করছে, তার মানে পার্থক্যটা হচ্ছে পার্সোনালিটির কারণে, অর্থাৎ ব্যক্তি কি বলে এটা ব্যক্তিত্বের কারণে। অর্থাৎ ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রয়োজন যখন স্পেসিফিক হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, তখনই সেটাকে আমরা অভাব বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চাহিদা। চাহিদা কাকে বলে? প্রয়োজন অভাবের পরেই কিন্তু চাহিদা শব্দটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। চাহিদাকে কিন্তু আগেই আমরা উপস্থাপন করতে পারবো না। চাহিদা হতে গেলে 3টা শর্ত পূরণ করতে হয়, এই কথাটা সবসময় আমরা মনে রাখবো প্রিয় শিক্ষার্থীরা। চাহিদা হতে গেলে 3টা শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা কি? নাম্বার 1, পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা কি? যে আমি কোন নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আমি পেতে চাচ্ছি, এই আকাঙ্ক্ষা আমার ভিতরে থাকতে হবে। নাম্বার 2, আর্থিক সামর্থ্য থাকতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি বলি আমরা এটাকে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ আমার পকেটে টাকা থাকতে হবে। নাম্বার 3 যেটা বলা হচ্ছে, এই টাকাটা ওই পারপাজে ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ যে জিনিসটা আমি চাচ্ছি, আমার পাওয়ার আকাঙ্ক্ষা, যেটার প্রতি আমার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, ওইটা পাওয়ার জন্য আমার পকেটে টাকা থাকবে এবং সেই টাকাগুলো ওটা পাওয়ার জন্য ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে 3টা বিষয় নিশ্চয় বুঝতে পারছো। প্রথমে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, নাম্বার 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, অর্থাৎ পকেটে টাকা থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে এই টাকাটা ওই পারপাজে, অর্থাৎ যেটা আমি পেতে চাচ্ছি সেই পারপাজে ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলেই আমার ডিমান্ড আছে বা চাহিদা আছে বলে আমরা মনে করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রয়োজন, অভাব এবং চাহিদা, এই 3টা বিষয় তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে চলে আসো বাজার অর্পণ। একটু ফাস্ট আগাতে হচ্ছে আসলে, সময় যেহেতু কম। দেখো বাজার অর্পণ। প্রিয় শিক্ষার্থীরা, বাজার অর্পণ বলতে আমরা কি বুঝি? বাজার অর্পণ মানে হচ্ছে যেটা আমরা আসলে ক্রেতাদের সামনে উপস্থাপন করি, ক্রেতাদের কাছে বাজার অর্পণ। অর্পণ মানে হচ্ছে অফার করা বা উপস্থাপন করা। তো ক্রেতা, বাজার মানে তো ক্রেতা, আমরা জানি যে বাজার হচ্ছে মূলত বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, বাজার অর্পণ হচ্ছে, এখানে 3টা বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। একটা হচ্ছে পণ্য, আরেকটা হচ্ছে সেবা, আরেকটা হচ্ছে অভিজ্ঞতা। দেখো এই 3টা বিষয়ের সাথে আমরা এখন একটু পরিচিত হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো পণ্য কাকে বলে। পণ্য, দেখো পণ্য কাকে বলে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। নিশ্চয় মনে আছে যে প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য আমরা যে কোনো কিছুকে বলতে পারি যা বাজারে উপস্থাপন করা হয়, ঠিক আছে? অর্থাৎ পণ্য যে কোনো কিছুই হতে পারে। তো পণ্য তার মানে যে কোনো কিছু হতে পারে, মানে বলতে কি বোঝাচ্ছে আসলে? অর্থাৎ এই যেমন চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, বই, খাতা, পত্র সবই কিন্তু পণ্য। তার মানে প্রয়োজন কি বলে, সরি, পণ্য হচ্ছে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু সেটা কি হতে হবে? যে যা ক্রেতাদের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম, কাস্টমারদের প্রয়োজন এবং অভাব মেটাতে সক্ষম, এরকম যে কোনো কিছুকেই মূলত পণ্য বলা যাবে। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সেবা। সেবা কাকে বলে? সেবাটা অবশ্যই মাথায় রাখতে হবে যেটা একটা অদৃশ্যমান বিষয়। অদৃশ্যমান বিষয়, এটা কিন্তু দৃশ্যমান না। সেবার মধ্যে 4টা বৈশিষ্ট্য লক্ষণীয়। এটা অদৃশ্যমান হতে হবে এবং এটা মূলত মাথায়, সেটা হচ্ছে যে এটা পরিবর্তনশীল হবে এবং এটা সাধারণত পচনশীল হবে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা পরিবর্তনশীল হবে। পরিবর্তনশীল মানে সেবা আসলে কখনোই একই রকম থাকে না, একই রকম হয় না। মানে সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে সেবাটা আসলে চেঞ্জ হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে সেবার এই 4টা বৈশিষ্ট্য মূলত সেবার মধ্যে থাকতে হয়। তাহলে আমরা বলতে পারি যে সেবা মূলত মূল বিষয়টা হচ্ছে এটা একটা অদৃশ্যমান বিষয়। তো যেমন হচ্ছে যে শিক্ষা, হ্যাঁ, যেমন এই যে আমরা হোটেলে যেটা গ্রহণ করি, হোটেলে যাই থাকি, সেখান থেকে আমরা যেটা নিই, সার্ভিস নিই। এরপরে ধরো চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এটা একটা সার্ভিস। তারপরে বীমা, ভ্রমণ, হোটেল, তারপরে এই যে আমরা যেটা বললাম একটু আগে, এগুলো সবই কিন্তু সার্ভিস। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটাও কিন্তু এক ধরনের পণ্য। এটা মূলত এক ধরনের জ্ঞান, অর্জিত জ্ঞান। যে অর্জিত জ্ঞানটা কিন্তু আমরা অভিজ্ঞতা হিসেবে মনে করি। যে বাজারজাতকরণ অর্পণের ক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবা একজন দক্ষ বিক্রেতা আর একজন অদক্ষ বিক্রেতা, দুজনের মধ্যে কি পার্থক্য আছে না? অভিজ্ঞতা, একজন ধরো 5 বছর কাজ করছে একটা প্রতিষ্ঠানে, তার যে অভিজ্ঞতা, আর একজন একেবারে ফ্রেশ পার্সন, নিশ্চয় দুজন ব্যক্তি এক হবে না। এই জন্য অভিজ্ঞতাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো নির্দিষ্ট কাজ সম্পর্কে যার ইতিপূর্বে ধারণা আছে বা সেই কাজটা করেছে অথবা এটা সম্পর্কে তার নলেজ আছে, এটাই হচ্ছে মূলত এক্সপিরিয়েন্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত বাজার অর্পণ। এরপরে চলে আসে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি বলতে আমরা কি বুঝি? দেখো,
কাস্টমার ভ্যালু অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন, দুইটা বিষয় এখানে। কাস্টমার ভ্যালু বলতে কি বুঝি, অর্থাৎ ক্রেতা সুবিধা, অর্থাৎ ক্রেতাদের জন্য যে ভ্যালু ক্রিয়েট করা হয়, সুবিধা তৈরি করা হয়, সেটাকে মূলত আমরা বলছি কাস্টমার ভ্যালু। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিষয়টাকে আমরা বলছি। আর ক্রেতা সন্তুষ্টি হচ্ছে কাস্টমাররা মূলত অর্থাৎ কোনো একটা পণ্য বা সেবা গ্রহণ করার পর সে যা চেয়েছিল সেটা যদি সে তার মাধ্যমে পেয়ে থাকে, তাহলেই কিন্তু সে স্যাটিসফাইড হবে, অথবা ডিলাইটেড হবে, অথবা দেখা যাচ্ছে ডিসস্যাটিসফাইড হবে। অর্থাৎ ক্রেতার সন্তুষ্টির লেভেলটা তিন ভাবে হতে পারে। খুব উল্লসিত হতে পারে,